আসসালামু আলাইকুম। গত ক্লাসে মাইক্রোবায়োলজির ভাইরোলজি টপিকটা শুরু করা হয়েছিল। আজকে আমরা ভাইরোলজির পরবর্তী ধাপে যাব এবং বোর্ডে লেখা বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসা যাক রেপ্লিকেশনে। রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস অফ মাল্টিপ্লিকেশন অফ ভাইরাসেস এবং এই রেপ্লিকেশন দুইভাবে হতে পারে, লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল। আচ্ছা, প্রথমে আমরা লাইটিক সাইকেল নিয়ে পড়ব। লাইটিক ওয়ার্ডটা আসছে হচ্ছে লাইসিস থেকে। লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। লাইটিক সাইকেলের টোটাল এই 11টা স্টেপ আছে। আমরা এখন দেখব ধাপে ধাপে কিভাবে একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করা হলে একটা ভাইরাস লাইটিক সাইকেলের মধ্য দিয়ে যায়। প্রথম স্টেপটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অথবা অ্যাডজর্পশন। এই ধাপে কি হয়, একটা ভাইরাস হোস্ট সেলের রিসেপ্টরের সাথে যুক্ত হয়, মোট কথা সে হোস্ট সেলের সাথে অ্যাটাচড হবে। সেকেন্ড স্টেপটাকে আমরা বলি এন্ট্রি। এই ধাপে ভাইরাসটা হোস্ট সেলের ভেতরে প্রবেশ করবে এবং এই এন্ট্রিকে আমরা তিনটা উপায়ে দেখাতে পারি: রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, ডিরেক্ট এন্ট্রি অ্যাক্রস সেল মেমব্রেন অথবা ফিউশন অফ ভাইরাল এনভেলাপ উইথ সেল মেমব্রেন। এবার আসছে থার্ড স্টেপটাকে আমরা বলি আনকোটিং। আনকোটিংয়ের ক্ষেত্রে এই ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিডটা স্ট্রাকচারাল প্রোটিন থেকে বাইরে বের হয়ে আসে, অর্থাৎ দুইটা সেপারেট হয়ে যায়। আর ফোর্থ স্টেপে হয় আর্লি ট্রান্সক্রিপশন। আর্লি ট্রান্সক্রিপশনে ভাইরাল যে নিউক্লিক অ্যাসিড ছিল সেখান থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। আর ফিফথ স্টেপে আর্লি ট্রান্সলেশন হয়, যেখানে মেসেঞ্জার আরএনএ থেকে কিছু ভাইরাল প্রোটিন তৈরি হবে এবং এই প্রোটিনগুলো নন স্ট্রাকচারাল প্রোটিন। আর্লি ট্রান্সলেশনে যে প্রোটিন তৈরি হয় তার মধ্যে ইম্পর্টেন্ট একটার নাম পলিমারেজ। পলিমারেজ মেইনলি একটা এনজাইম যেটা পরবর্তী স্টেপে জিনোম এর সিনথেসিসের জন্য, অর্থাৎ ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজন হয় এই পলিমারেজ এনজাইমটি। সিক্সথ স্টেপে গিয়ে ডিএনএ সিনথেসিস হবে এবং তার সাথে সাথে লেট ট্রান্সক্রিপশন হবে, অ্যান্ড পরের স্টেপে গিয়ে লেট ট্রান্সলেশন হবে। এই ধাপে যে প্রোটিনগুলো তৈরি হবে সেগুলো স্ট্রাকচারাল প্রোটিন, অর্থাৎ এই প্রোটিনগুলো ভাইরাসের বাইরের যে ক্যাপসিড সেটা গঠনে হেল্প করবে। ডিএনএ সিনথেসিস তো হয়ে গেল, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডও রেডি এবং এই ধাপে স্ট্রাকচারাল প্রোটিনও রেডি। তাহলে লাস্ট যে ধাপটা সেখানে ভাইরাসগুলোর এসেম্বলি হবে, অর্থাৎ এরা সব একসাথে হবে, প্যাকেজিং হবে ভাইরাল নিউক্লিক অ্যাসিডের এই ক্যাপসিডগুলোর মধ্যে এবং নতুন প্রয়োজনী ভাইরাস তৈরি অবস্থায় থাকবে। এসেম্বলি। অ্যান্ড লাস্ট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে হোস্ট সেল বিদীর্ণ করে ভাইরাসগুলো বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সেলের লাইসিস হচ্ছে, যেখান থেকে লাইটিক সাইকেল নামটা এসেছে। সো লাস্ট স্টেপটাকে বলা হয় রিলিজ অফ প্রোজেনি ভাইরাস। এটা এনভেলাপড ভাইরাস এবং নন এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে দুই রকম। এনভেলাপ যে ভাইরাসগুলো থাকে সেগুলো মেইনলি বার্ডিং প্রসেসের মাধ্যমে বের হয়ে যায় এবং তখনই এরা তাদের যে বাইরের এনভেলাপ সেটা পায়। আর নন এনভেলাপড যে ভাইরাসগুলো তারা এইভাবে সেলটাকে বিদীর্ণ করে লাইসিসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে কি হয়? সাইকেল। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা হোস্ট সেলকে, একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে ব্যাকটেরিওফাজ ভাইরাস এবং আক্রমণের পরবর্তী পর্যায়ে সে তার যে ভাইরাল নিউক্লিক অ্যাসিড রয়েছে সেটাকে হোস্ট সেলে স্থানান্তর করে দিল, এন্ট্রি অফ নিউক্লিক অ্যাসিড। পরবর্তী ধাপে আমরা দেখি যে লাইটিক সাইকেলের মতো কোনো ব্যাপার স্যাপার এখানে ঘটে না, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না, বরং ভাইরাল যে নিউক্লিক অ্যাসিডটা ছিল সেই নিউক্লিক অ্যাসিডটা হোস্ট নিউক্লিক অ্যাসিডের সাথে ফিউশন করার চেষ্টা করছে এবং ফিউশনের পর এরা যে জিনিসটা তৈরি করলো সেটাকে বলা হয় প্রোফাজ তৈরি করলো।
এই প্রোফাজ অবস্থায় ভাইরাল ডিএনএটা হোস্ট ডিএনএর সাথে যুক্ত থাকে এবং একটা ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লাই করে বাইনারি ফিশনের মাধ্যমে তখন প্রোফাজও মাল্টিপ্লিকেশন হয়। কিন্তু আক্ষরিক অর্থে ভাইরাসের মাল্টিপ্লিকেশন হয় না, যার কারণে ইনফেকশনটা ল্যাটেন্ট অবস্থায় থাকে। কিন্তু যদি কোনো কারণে এই ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা হোস্ট সেল নিউক্লিক অ্যাসিড থেকে আলাদা হয়ে যায় তখন সে নিজের মতো করে লাইটিক সাইকেলে প্রবেশ করে, অর্থাৎ লাইসোজেনিক সাইকেল থেকে পরবর্তীতে আবার লাইটিক সাইকেল শুরু হতে পারে এবং তখন ভাইরাসগুলো মাল্টিপ্লাই করবে এবং ট্রুলি ইনফেকশনটা ভিজিবল হবে। এবার আমরা ভাইরাল প্যাথোজেনেসিস নিয়ে আলোচনা করব। যারা প্যাথোজেনেসিস মানে কি জানো না, বিশেষ করে থার্ড ইয়ারের যারা আগে মাইক্রোবায়োলজি পড়নি বা নতুন এই ধরনের ভিডিওগুলো দেখছো তাদের জন্য বলি, প্যাথোজেনেসিস বলতে বোঝায় দ্য ম্যানার অফ ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ। একটা ডিজিজ কীভাবে ডেভেলপ করে, শুরু থেকে শেষ করে রিকভারির পর্যন্ত কি কি হয়, এই সবগুলোকেই একসাথে বলা হয় প্যাথোজেনেসিস। সো একটা ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করবে, প্রথম ধাপ হিসেবে আমরা প্যাথোজেনেসিসে বলতে পারি ট্রান্সমিশন অ্যান্ড এন্ট্রি। একটা ভাইরাস আমাদের দেহে এন্ট্রি করতে পারে দুইটা রুট দিয়ে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রুট। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। হরাইজন্টাল রুট হচ্ছে কি পার্সন টু পার্সন যে ট্রান্সমিশনটা হয়, আর ভার্টিক্যাল ট্রান্সমিশন বলতে মাদার টু চাইল্ড ট্রান্সমিশনকে বোঝায়। মাদার টু চাইল্ড। এটা হচ্ছে ইউটেরোতে থাকা অবস্থায়ও হতে পারে, ডিউরিং ডেলিভারিও হতে পারে, কিংবা থ্রো ব্রেস্ট ফিডিংও হতে পারে। আর হরাইজন্টালি যেটা পার্সন টু পার্সন ছড়ায়, সেটা স্কিনের মাধ্যমে হতে পারে, মিউকাসেল ডিরেক্ট ইনোকুলেশনের মাধ্যমে হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট, কনজাংটিভা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এরকম অনেকগুলো সিস্টেমের মাধ্যমে এটা পার্সন টু পার্সন ট্রান্সমিট হয়। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে স্প্রেড ইন দ্য হোস্ট। হোস্টের মধ্যে এন্ট্রি করার পর ভাইরাসটা হোস্টে ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে যাওয়ার হচ্ছে গিয়ে দুইটা ওয়ে আছে। ভাইরাস প্রডিউস ইদার লোকালাইজড ইনফেকশন অর ডিসামাইনেটেড ইনফেকশন। লোকালাইজড ইনফেকশন মানে হচ্ছে এরা হচ্ছে গিয়ে একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে, আর ডিসামাইনেটেড ইনফেকশন মানে সেটা ছড়িয়ে যাবে বিভিন্ন সিস্টেমে। এই যে ছড়িয়ে যাওয়া, এটা হতে পারে হচ্ছে গিয়ে হেমাটোজেনাস, অর্থাৎ রক্তের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, আর আরেকটা হচ্ছে নিউরাল স্প্রেড। নিউরাল স্প্রেড দিয়ে বোঝানো হয় যে এরা নার্ভের মাধ্যমে ছড়িয়ে যাবে। কিছু ভাইরাস থাকে যেমন পোলিও ভাইরাস, র্যাবিস ভাইরাস, কিছু আরবো ভাইরাস, এরা নার্ভের মাধ্যমে ছড়িয়ে যায়। থার্ড স্টেপ ভাইরাল প্যাথোজেনেসিসের, দ্যাট ইজ ট্রপিজম। এটা তোমাদের জন্য নিউ একটা টার্ম। ট্রপিজম বলতে আসলে কি বোঝায়? একটা ভাইরাস যদি কোনো স্পেসিফিক সেলের প্রতি অ্যাফিনিটি দেখায়, কোনো একটা স্পেসিফিক সেল টাইপ যদি তার প্রিয় হয়, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলি ট্রপিজম। It is the capacity of a virus to infect a specific cell type within a tissue or organ. উদাহরণস্বরূপ আমরা হেপাটাইটিস বি ভাইরাসের কথা বলতে পারি। এটা হেপাটোসাইটের প্রতি এক ধরনের ট্রপিজম বা অ্যাফিনিটি দেখায়। ট্রপিজম দুই ধরনের হতে পারে, সিঙ্গেল সেল ট্রপিজম এবং মাল্টিসেল ট্রপিজম। হেপাটাইটিস বি ভাইরাসেরটাকে আমরা সিঙ্গেল সেল ট্রপিজম বলতে পারি। আর মাল্টিসেল ট্রপিজমটা কেমন হয়? একটা ভাইরাস বিভিন্ন ধরনের সেল টাইপের প্রতি হচ্ছে কি অ্যাফিনিটি প্রকাশ করে। সাইটোমেগালো ভাইরাসে মাল্টিসেল ট্রপিজম দেখা যায়। আমরা আবার ভাইরাল সেল প্যাথোজেনেসিসে ফিরে আসি। ট্রান্সমিশন অ্যান্ড এন্ট্রি, স্প্রেড ইন দ্য বডি, ট্রপিজম। এবার ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে ভিরুলেন্স। ভিরুলেন্স হচ্ছে একটা ভাইরাসের রোগ তৈরি করতে পারার ক্ষমতা। অ্যাবিলিটি অফ এ ভাইরাস টু কজ ডিজিজ ইজ কল্ড ভিরুলেন্স। এবং ফিফথ স্টেপে থাকে সেল ইনজুরি অ্যান্ড ক্লিনিক্যাল ইলনেস। সেল ইনজুরিটা কিভাবে হয়? একটা ভাইরাস যখন ইনফেক্ট করে কোনো সেলকে, তখন সেই সেলের ডেথ এবং বিভিন্ন ধরনের ইমিউনো রেসপন্সের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে যে সাইন সিমটমগুলো দেখতে পাই সেগুলোকেই আমরা বলি ক্লিনিক্যাল ইলনেস। এবং একসময় এই ক্লিনিক্যাল ইলনেসগুলো থেকে হচ্ছে রিকভারি হয়। এই রিকভারিতে আমাদের ইমিউনিটির দুইটা ক্ষেত্র, ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি, দুইটাই হেল্প করে।
ইনেট এবং অ্যাকোয়ার্ড। এবং লাস্ট স্টেপ ভাইরাল প্যাথোজেনেসিস, দ্যাট ইজ ভাইরাস শেডিং। ভাইরাস শেডিং বলতে সোজা কথায় বোঝাচ্ছে ভাইরাসটা পরিবেশে ছড়িয়ে দেয়া। বিভিন্ন ভাইরাল ডিজিজের চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহারের কথা তোমরা অনেকেই শুনেছ। ইন্টারফেরন জিনিসটা আসলে কি? Interferons are host-coded glycoproteins of cytokine family that inhibit viral replication by inhibiting early and late translation. ইন্টারফেরনগুলো হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন এবং এরা হচ্ছে সাইটোকাইন ফ্যামিলির কিছু প্রোটিন। এবং এরা কিভাবে ভাইরাল ডিজিজটাকে ইনহিবিট করে? তারা ভাইরাসের যে রেপ্লিকেশন, এই রেপ্লিকেশনটাকে অফ করে দেয় আর্লি এবং লেট ট্রান্সমিশনে ইনহিবিটের মাধ্যমে। What are the types of interferon? 3 ধরনের ইন্টারফেরন থাকে: আলফা ইন্টারফেরন, বিটা ইন্টারফেরন এবং গামা ইন্টারফেরন। আলফা ইন্টারফেরন প্রডিউস করে লিউকোসাইট, বিটা ইজ প্রডিউসড বাই ফাইব্রোব্লাস্ট এবং গামা ইন্টারফেরন প্রডিউস করে টি লিম্ফোসাইট। এবারে আমরা ইন্টারফেরন কিভাবে কাজ করে তার মেকানিজম অফ অ্যাকশনটা দেখব। এই চিত্রের মাধ্যমে আমরা এখন ইন্টারফেরন কিভাবে কাজ করে সেটা দেখব। প্রথম চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটা হোস্ট সেল, যেখানে হচ্ছে গিয়ে ভাইরাস রয়েছে, অর্থাৎ ভাইরাস ইনফেক্টেড একটা সেল আমরা দেখতে পাচ্ছি। যখন কোনো সেলকে ভাইরাস হচ্ছে গিয়ে ইনফেক্ট করে তখন সেখানে ইন্টারফেরন সিনথেসিস হয়। এই সিনথেসিস হওয়া ইন্টারফেরনগুলো একসময় এই ইনফেক্টেড সেলটাকে ছেড়ে অন্য সেলের কাছে আসে এবং এই সেলের যে সারফেসে রিসেপ্টর থাকে সেগুলোর সাথে বাইন্ড করে ইন্টারফেরন। ইন্টারফেরন যখন সেল সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন সেই সেলের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকেল সিনথেসিস হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে রাইবোনিউক্লিয়াস এনজাইম। এটা এক ধরনের অ্যান্টিভাইরাল প্রোটিন। এই রাইবোনিউক্লিয়াস এনজাইমের কাজ হচ্ছে রাইবোনিউক্লিয়াসকে ভেঙে ফেলা। পরবর্তীতে যদি এই সেলটাকে আবারও কোনো ভাইরাস আক্রমণ করে এবং সেই ভাইরাস সেল থেকে মেসেঞ্জার আরএনএ বের হয়, তখন এই রাইবোনিউক্লিয়াস এনজাইম সেই মেসেঞ্জার আরএনএর সাথে বাইন্ড করে সেটাকে ডিগ্রেড করে ফেলে। আর যখন মেসেঞ্জার আরএনএ থাকে না, তখন কোনো প্রোটিন সিনথেসিস হতে পারে না এবং ভাইরাল রেপ্লিকেশনও বন্ধ হয়ে যায়। এভাবেই ইন্টারফেরন ভাইরাল যে রেপ্লিকেশন সেটাকে স্টপ করে দিয়ে আমাদেরকে ভাইরাসজনিত রোগ থেকে বাঁচায়। আমরা তো এতক্ষণ ইন্টারফেরন নিয়ে পড়লাম। শুধু কি ইন্টারফেরন ভাইরাল ডিজিজে কাজ করে? ইন্টারফেরন ছাড়াও কিন্তু অনেক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগস রয়েছে। আমরা এখন সেই অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো নিয়ে জানব। অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপ করা কিন্তু আসলে অনেক কঠিন, কারণ ভাইরাস সবসময় নর্মাল হোস্ট সেলের মেশিনারি ইউজ করেই তাদের স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইম এগুলো তৈরি করে, যার কারণে সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়া তারা যে ইনকিউবেশন পিরিয়ডটা পার করে সেই সময়ে অনেকগুলো ধাপ পার হয়ে রেপ্লিকেশন অলরেডি প্রোগ্রেসিভ হারে চলে যায়। কিছু ভাইরাস থাকে যারা স্পেশাল এরিয়াতে লুকিয়ে থাকে, আবার কিছু ভাইরাস থাকে যারা বিভিন্ন ধরনের মিউটেশনের মধ্য দিয়ে যায়, যার কারণে স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি করা খুবই টাফ একটি ব্যাপার। অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে আলোচনার জন্য আমরা প্রথমে এদেরকে ক্লাসিফাই করব। এগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, আর্লি ইভেন্ট ইনহিবিটার্স। নাম্বার 2, ভাইরাল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটার্স। নাম্বার 3, প্রোটিয়েস ইনহিবিটার্স। নাম্বার 4, ভাইরাল প্রোটিন সিনথেসিস ইনহিবিটার এবং নাম্বার 5, নিউরামিনাইডেস ইনহিবিটার্স। আর্লি ইভেন্ট ইনহিবিটরের যে ড্রাগগুলো ইউজ করা হয় তারা ফিউশনটাকে ইনহিবিট করে এবং ভাইরাল আনকোটিং যেটা ওটাকে ইনহিবিট করে। মনে রাখার সূত্র হচ্ছে EAR। এ দিয়ে হচ্ছে এনফোভিরটাইড, এ দিয়ে অ্যামান্টাডিন এবং আর দিয়ে রিমান্টাডিন। ভাইরাল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরগুলো আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনহিবিটার্স, রেট্রোভাইরাস ইনহিবিটার্স এবং আদার ভাইরাস ইনহিবিটার্স। এই নামগুলো মনে রাখার জন্য আমরা ভিআইপি গ্যাপ সূত্রটা ইউজ করব, তবে গ্যাপের পি এর জায়গায় আমরা দিয়ে দিব এফ। এবার আমরা দেখি যে কোনটা দিয়ে কি মেডিসিন বোঝাচ্ছে। ভি দিয়ে ভালোসাইক্লোভির,
পি দিয়ে হচ্ছে প্যানসাইক্লোভির, জি দিয়ে গ্যানসাইক্লোভির, এ দিয়ে এসাইক্লোভির এবং এফ দিয়ে হচ্ছে ফ্যামসাইক্লোভির। সবগুলোর শেষে হচ্ছে সাইক্লোভির কথাটা আছে, শুধুমাত্র আই দিয়ে ডিফারেন্ট, আয়োডো ডিঅক্সি ইউরিডিন। দ্বিতীয় নম্বরে ছিল রেট্রোভাইরাস ইনহিবিটার্স। এগুলোকে দুই ভাগে ভাগ করব, এনআরটিআই এবং এনএনআরটিআই। ফুল ফর্ম হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর এবং নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। এনআরটিআই ড্রাগগুলো মনে রাখার সূত্র হচ্ছে অ্যাবাকাশোস, লায়ন, ডাইনোসর। আচ্ছা, অ্যাবাকা দিয়ে হচ্ছে অ্যাবাকাভির, শোজ দিয়ে হচ্ছে স্টাভোডিন, লায়ন দিয়ে ল্যামিভুডিন, ডাইনোসর দিয়ে হচ্ছে ডাইডিঅক্সিসাইটিডিন। আর এনএনআরটিআই যেগুলো ছিল নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটার্স, সেগুলো মনে রাখার সূত্র হচ্ছে এন্ড, ইএনডি, এন্ড দিয়ে। ই দিয়ে হচ্ছে এফাভিরেন্স, এন দিয়ে হচ্ছে নেভিরাপিন এবং ডি দিয়ে হচ্ছে গিয়ে ডেলাভার্টিন। এ দিয়ে হচ্ছে ইফাভিরেন্স, এন দিয়ে হচ্ছে নেভিরাপিন আর ডি দিয়ে হচ্ছে ডেলাভার্টিন। একটু পরে। আচ্ছা, এবারে আমরা হচ্ছে প্রোটিয়াস ইনহিবিটরগুলোর নাম মনে রাখার জন্য একটা নেমোনিক শিখবো। এটা খুব মজার একটা নেমোনিক, নেভার টিজ এ প্রোরানিসা। নেভার এই শব্দটা আসলে একটু চেঞ্জ হয়ে গিয়ে হবে নেভির। দ্যাট ইজ এই ড্রাগগুলো সবগুলোর নামের শেষে নেভির থাকবে। টিজ এ প্রো এটা ইন্ডিকেট করছে প্রোটিয়াসকে, আর রানিসা দিয়ে আমরা হচ্ছে ড্রাগগুলোর নাম মনে রাখবো। আচ্ছা, রানিসার অক্ষরগুলো দিয়ে কি কি ড্রাগ হবে বলে দিচ্ছি। রিটোনাভির, অ্যাম্প্রিনাভির, নেলফিনাভির, ইন্ডিনাভির, সেকুইনাভির এবং অ্যাটাজানাভির। ভাইরাল প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে ইন্টারফেরন থাকবে ফমিভিরসন এবং মেথিসাজোন, এই তিনটা। অ্যান্ড লাস্ট অফ অল নিউরামাইনাইডেজ ইনহিবিটরস যেগুলো, এখানে জাস্ট দুইটা ড্রাগের নাম আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে জানামিভির আর একটা হচ্ছে কি ওসেলটামিভির। জানামিভির এবং ওসেলটামিভির। জু দিয়ে আমি মনে রাখতাম। ভাইরাল ভ্যাকসিন বিভিন্ন ধরনের হয়ে থাকে, লাইভ, কিল্ড, সাব ইউনিট ভ্যাকসিন। মূলত এখান থেকে আমাদের লাইভ এবং কিল্ড ভ্যাকসিনের ডিফারেন্সটা পড়তে হবে এবং এগুলার কোনটার ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ কি এটা জানতে হবে। আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে ল্যাব ডায়াগনোসিস অফ ভাইরাল ডিজিজ। ল্যাব ডায়াগনোসিস আসলে আমরা কিভাবে করব? মেইনলি 5টা ওয়ে আছে ল্যাবরেটরি ডায়াগনোসিস করে ভাইরাল ডিজিজ বের করার। সেল কালচারের মাধ্যমে আমরা ভাইরাল ডিজিজ শনাক্ত করতে পারি। সেল কালচার করার জন্য সাধারণত ব্লাড, স্পুটাম, ন্যাসাল সোয়াব, স্টুল, ইউরিন, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এগুলো থেকে আমরা স্পেসিমেন কালেকশন করি। এছাড়া সেই স্পেসিমেনটার সরাসরি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা করতে পারি। আর সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে সেরোলজিক্যাল প্রসিডিউর। এখানে সাধারণত আমরা টাইটার দেখি, অ্যান্টিবডি টাইটার যদি 4-fold রাইজ করে বা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো ভাইরাল ডিজিজ রয়েছে। এছাড়া ভাইরাল অ্যান্টিজেন শনাক্ত করা হয় এবং ভাইরাল নিউক্লিক অ্যাসিড শনাক্ত করা হয়। এগুলোর মাধ্যমেই আমরা ভাইরাল ডিজিজের ডায়াগনোসিস করতে পারি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। কিপ সাপোর্টিং মি। Like, share and subscribe Afrida Choudhury.